স্ক্রিন শেয়ার হয়েছে নাকি বলবে তো? হয়েছে দেখ। আচ্ছা। আজকে তোমাদের না বিপিএসসি টিআরই 3 যে এক্সামটা 22 তারিখে হলো, 22 জুলাই, ওটার 10 থেকে 15টা কোশ্চেন এখানে লিখে নিয়েছি। কোশ্চেন আর কোশ্চেনের সাথে কোন আনসারটা হলো এবং কেন হলো তার এক্সপ্লেনেশন আজকে করিয়ে দেব। আর সাথে যতটা করাবো ততটাই তোমাদেরকে দেব, ততটাই পড়বে। আর পিছনের যে ক্লাসগুলো থেকে মানে যারা ফ্রিতেও পড়েছে আমার কাছে, এবারে যে কোশ্চেনটা হয়েছে দেখলাম, যারা ফ্রিতেও পড়েছে 80টা কোশ্চেন থাকে, তো 80টা কোশ্চেনের মধ্যে একদম কি বলবো, একটা বুক নেম হয়তো সরাসরি পাবে না, বাট আইডিয়া থেকে কেউ লাগালে পাবে। বাকি 79টা কোশ্চেন আমার যে ফ্রি ক্লাসগুলো ছিল ওগুলোও যে করেছে সেও পাস করে যাবে। মানে পাস মানে 80টা কোশ্চেনে 79টা কোশ্চেন একদম হুবহু ক্লাস থেকে চলে এসছে। তো কিভাবে পড়তে হবে, আর কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো টেকনিকে ইউজ করতে হবে। এক থিওরিটা নর্মাল আছে, ধরো তোমার ওই শঙ্করাচার্যের যেটা বলেছে যে 3টে ডিভিশনে বলেছে না, পারমার্থিক সত্য, প্রাতিপাতিক সত্য আর একটা কি যেন ব্যবহারিক সত্য। ব্যবহারিক সত্য। এই সত্যগুলো কি সেটার উপর, ওটা তো একটা থিওরি, বাট ওটার উপর ডিপেন্ড করে এবার অন্যদিকে রামানুজের সাথে কোশ্চেনটা চলে এসেছে যে রামানুজ সোল আর গডের যে সম্পর্কটা কোন ধরনের সত্যতে স্বীকার করবে। মানে থিওরি গুলো তোমাকে এক জায়গায় পড়তে হবে আর অন্য জায়গায় কিন্তু ইউজ করতে হবে। সে ঠিক কিভাবে থিওরিটাকে ইউজ করবে ওরকমও কিন্তু 2-4-10টা কোশ্চেন আছে। হুবহু মানে সহজও আছে, মিডিল মানে একটু মডারেট টাইপের রয়েছে, 1-2টো কঠিন আছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। দাঁড়াও, আমি চালু করছি, একটা জিনিস দেখছিলাম। চলো তাহলে কোশ্চেন শুরু করছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করেছি তো টাইম পাইনি, একদম পুরো ডিটেলসে লিখেছি। বিপিএসসি টিআরই 3 কোশ্চেন, টিআরই পুরো পিডিএফটা যেদিনে দেবো না প্রিন্ট তখনই করবে। এখন এটা তোমাদেরকে পড়ানোর জন্য বড় বড় করে সুন্দর করে লিখেছি, যখন তোমরা প্রিন্ট করবে পড়বে তখনের জন্য আমি কিন্তু সুন্দর করে ছোট করে এটা দিয়ে দেবো, যাতে কম পেজে তোমাদের পুরো কোশ্চেনটা চলে আসে। ঠিক আছে, টিআরই 3 22 জুলাই কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 1-এ তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ান ফিলোসফি। দেখো প্রথমে আমি বলে দিই, ইন্ডিয়ান ফিলোসফি যখন পড়ি আমরা আমরা কি সরাসরি চারবাক দর্শনে চলে যাই, সরাসরি চারবাক দর্শন থেকে কিন্তু বৌদ্ধ দর্শনে চলে যাই, চারবাকরা কি বলেছে থিওরি তত্ত্বে চলে যায়। কিন্তু বিপিএসসি তে আমি দেখলাম যেটা শুধুমাত্র ইন্ডিয়ান ফিলোসফি নয় বা শুধুমাত্র কন্টেম্পোরারি নয়, মানে প্রত্যেকটা ফিলোসফির ক্ষেত্রে মানে শুরু থেকে একবারে পড়তে হবে, তোমাকে চ্যাপ্টার গোড়া থেকে পড়তে হবে। ইন্ডিয়ান ফিলোসফির আমাদের চারবাক দর্শন ঢোকার আগে দেখবে যে কোনো বই পড়ো না তুমি, ইংলিশ বলো আর বাংলা বলো, তো প্রত্যেকটা বইয়ে কিন্তু প্রথমে কিন্তু 10-15 পাতা করে কিন্তু দেখবে একদম ইন্ট্রোডাকশন চ্যাপ্টার হিসেবে কিন্তু কিছু কমন যে বৈশিষ্ট্য থাকে পুরো ইন্ডিয়ান ফিলোসফির যে কমন ক্যারেক্টারিস্টিক গুলো, তো ওইগুলো থেকে কিন্তু কোশ্চেন এসেছে। সেরকম এটা ওয়েস্টার্নেও এসেছে, লজিকেও এসেছে, একদম কমন ফাংশন থেকে। তো কমন ফাংশন গুলো কি দেখো, যে ইন্ডিয়ান ফিলোসফির ক্যারেক্টারিস্টিক কি, স্পিরিচুয়ালিটি, অবশ্যই আত্মার কথা বলে, ইয়েস অর নো, আনসার দাও। ইয়েস বলে। আচ্ছা ল অফ কর্ম, যেমন কর্ম তেমন ফল, এটা কি ইন্ডিয়ান ফিলোসফিতে আলোচনা হয় কি হয় না? হয়। আচ্ছা মরালিটি অফ সোল, মানে সোলের যে ইমর্টালিটি অফ দ্য সোল, সোল যে অমর, মানে তার যে এক দেহ থেকে অন্য দেহে যায়, স্থানান্তর হয় সোলের, এটা কিন্তু লাগভাগ সব ইন্ডিয়ান ফিলোসফি কিন্তু স্বীকার করে। তাহলে কি হলো, যে সোলের ইমর্টালিটিও কিন্তু মানে, তাহলে আনসার কি হবে দেখো, এখানে কোশ্চেন গুলো কেমন করে থাকে, নান অফ দ্য অ্যাবাভ, যদি এখানে 3টে অপশনের যদি একটা না হয়, 4টের অপশনে যদি একটা না হয় তখন হবে নান অফ দ্য অ্যাবাভ। কিন্তু এখানে কি হয়েছে দেখো, যে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, তার মানে কি, এর মানে বুঝতে হবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ মানে উপরে যে অপশন গুলো রয়েছে শুধু একটা না, একটার থেকেও বেশি উত্তর। যদি এরকম হতো, তোমাদেরকে এগুলো বলে দিই, কারণ হচ্ছে তোমরা নতুন বুঝতে পারবে না, আর এইগুলো কোশ্চেন গুলো আনসার জানো কিন্তু কোনটা উত্তর করতে হবে সেগুলো ঠিক না করার জন্য কিন্তু ভুল করে আসবে, যেটা অনেকে করেছে, আমাদের 2-1 বন্ধু তাদের জব হয়নি, আমার সাথেই দিয়েছিল। দেখো এখানে হচ্ছে 3টে অপশন রয়েছে, 3টে অপশনে যদি 2টো হতো
উত্তর, তখনও কিন্তু মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ করতাম, কারণ একটা থেকে বেশি দুটো আনসার এখানে হবে রাইট, এখানে তিনটেই রাইট হবে, তখন অল অফ দ্য অ্যাবাভ দেয়নি, কিন্তু এরা কি দিয়েছে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, এদের একটারও বেশি আনসার হবে এখানে। তাহলে আনসার কি হয়ে গেল? ডি। কেন ডি দেখো, ডি। কেন ডি দেখো, বলছে ইন্ডিয়ান ফিলসফি ইজ ক্যারেক্টারাইজড বাই এ স্পিরিচুয়াল অ্যাটিটিউড। বুঝতে পেরেছো? এগুলো ভেঙে বলছি না, এইটুকু ইংলিশ তোমাদেরকে জানতে হবে। তুমি অন্য রাজ্যে যে চাকরি করবে এইটুকু ইংলিশ জানতে হবে, বা তুমি নেট পাস করবে জানতে হবে, এগুলো নেটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। দ্য ল অফ কর্ম, কর্মের নিয়ম, এটা কিন্তু পড়েছি আমরা। দ্য বিলিফ ইন দ্য ইমর্টালিটি অফ দ্য সোল, এটাও রয়েছে। দিস আসপেক্টস আর দ্য ফাউন্ডেশনাল অফ মেনি ইন্ডিয়ান ফিলোসফিক্যাল সিস্টেম, বেশিরভাগ ফিলোসফিক্যাল সিস্টেমে কিন্তু রয়েছে। মেকিং মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট চয়েস। ঠিক আছে, বোঝা গেল তো? হ্যাঁ, বোঝা গেছে। আনসার কি ডি হলো? হ্যাঁ, বাকিরাও কিন্তু অ্যাক্টিভলি বলবে যদি তোমাদের উত্তর সম্পর্কে কারো কোনো আইডিয়া থাকে যে এটা উত্তর না, এই উত্তরগুলো কিন্তু মানে তোমার বিপিএসসি টিআরই 2 এর যে বোর্ড, ও কিন্তু দেয়নি আনসারগুলো, আমি করেছি এগুলো, আনসার কিন্তু তারা দেয়নি, এগুলো আমার দেওয়া আনসার। তো মিলিয়ে দেখা যাবে। তবে দু একটা কোশ্চেন রয়েছে যেগুলো দেখবে এমন ভাবে কোশ্চেনটা তোমাদেরকে দেখালে তোমরাও বলবে যে এটাও আনসার হবে, এটাও আনসার হবে, তখন সেক্ষেত্রে টিআরই যে বিপিএসসি বোর্ড, ওরা কিন্তু দুজনকেই নাম্বার দিতে পারে, বা বদমাইশি করে একজনকে নাম্বার দিলে একজনকে নাও দিতে পারে। এটা এখন তবে চ্যালেঞ্জ করার যেহেতু অপশন দেয়, তুমি যদি যথেষ্ট প্রমাণ দেখাতে পারো অ্যাড হয়ে যাবে। যেমন আমার 7টা কোশ্চেন চ্যালেঞ্জের পরে আমার 7 নাম্বার বেড়েছিল, আমি নিজে 3টে জোগাড় করে দিতে পেরেছিলাম 1 নাইটের মধ্যে, আর বাকিগুলো আমি করতে পারিনি, বাট অন্য কেউ করেছে, আমার নাম্বার মিলে গেছিল। চলো কোশ্চেন নাম্বার সেকেন্ড। চারবাক অ্যাকসেপ্টস হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, মানে চারবারা কোনটা অ্যাকসেপ্ট করে, এটা তোমরা নিজেরা আনসার দাও। এক হচ্ছে মেটেরিয়ালিস্টিকলিজম, স্পিরিচুয়ালিজম, ইন্টুইশনিজম, আর মোর দ্যান ওয়ান, আর নান অফ দ্য অ্যাবাভ। আনসার কি হবে বলো? মেটেরিয়ালিজম। মেটেরিয়ালিজম, একদম সহজ বিষয়। আচ্ছা তোমাদের একটা কথা বলবো, আমি এখন বাংলায় না বলে তোমাদের সাথে যদি হিন্দিতে কথা বলি, তোমাদের কি প্রবলেম হবে? না দি, ভালো হবে এটা তো। না, কোনো অসুবিধা নেই। বাকি সবার না, সবাইকে বলতে হবে, কারণ এখানে পেমেন্ট করে পড়ছে, অতএব আমি সবার মতটা গুরুত্ব দেবো। একজনেরও যদি প্রবলেম হয় তাহলে বলবো না। হ্যাঁ, দুটো ল্যাঙ্গুয়েজে বললে ভালো হবে। দুটো ল্যাঙ্গুয়েজ একসাথে, এখানে দুটো ল্যাঙ্গুয়েজ বলতে আর একটা ল্যাঙ্গুয়েজে হবে, কারণ এখানে বিহারের অনেকে পড়বে, বিহারের ইউপি, তো হিন্দি ল্যাঙ্গুয়েজে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, ভিডিও আপলোডও করব। তোমাদেরকে একটা কথা বলে নি, হয়তো অনেকে ফ্রি বলে হয়তো দেখেনি বা করেনি, তোমরা এই ক্লাসটা আমার পুরো কোশ্চেনটা আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, আর পুরোনো পিছনের ক্লাসগুলো তোমরা তো নতুন পাবেই, তার সাথে পুরোনোর ক্লাসগুলো আমি একটা একটা করে দিব তোমাদেরকে। আমি ওগুলো সব পাবলিক ছিল, সব কিন্তু প্রাইভেট করে দিয়েছে, অনলি তোমরাই দেখতে পাবে। তো ওখানে ক্লাসগুলো দেখবে, আর ক্লাসগুলোর সাথে কোশ্চেনগুলো লিঙ্ক করবে, কিভাবে আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তুমি আমার ক্লাস থেকে পেয়ে যাবে। বিরাট কিছু যে করিয়েছি ক্লাস তা নয়, কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখে দেখে ক্লাসগুলো আমি করিয়েছিলাম নেটের ব্যাচের জন্য, বা মাদ্রাসা বোর্ডের যারা ব্যাচে ভর্তি হয়েছিল। তো ইম্পর্টেন্ট যে টপিকগুলো ওখান থেকেই মোটামুটি কোশ্চেন চলে এসছে। এরপরে দেখো, এটা এক্সপ্লেনেশনটা দেখে নাও, পড়ে নেবে অবশ্যই এক্সপ্লেনেশনটা একবার করে। চারবাক ইজ অ্যান এনসিয়েন্ট ইন্ডিয়ান ফিলসফি নন ফর ইটস মেটেরিয়ালিস্টিক অ্যান্ড অ্যাথেইস্টিক ভিউ পয়েন্ট। তাই তো, ওদেরকে তো পদার্থবাদী বলা হয় না, অ্যাথেইস্টিক ভিউ পয়েন্টে ওরা কিন্তু সমস্তটাকে দেখে। ইট রিজেক্টস স্পিরিচুয়ালিজম অ্যান্ড ইন্টুইশনালিজম, ইন্টুইশনালিজমের সাথে তো ওদের কোনো সম্পর্কই নেই, স্পিরিচুয়ালিজমটাকে ও রিজেক্ট করেছে। ফোকাসিং ইনস্টিড অন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড সেন্সরি এক্সপিরিয়েন্সের থেকেও তারা কিন্তু মেটেরিয়াল ওয়ার্ল্ডটাকে, মানে খিতি অফ তেজ মরুদ, এইগুলোকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে। আকাশটাকে দেখা যায় না, তাই তারা মানে না। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 3, কনসেপ্ট অফ ত্রিরত্ন ইজ রিলেটেড টু। দেখো আমরা কিন্তু ত্রিরত্ন মানে কি পড়েছি, এখানে কিন্তু বুঝো আনসারটা। ত্রিরত্ন আমরা কি জানি, ত্রিরত্ন মানে হচ্ছে জৈনরা বলেছে জৈনদের ত্রিরত্ন। দেখো ত্রিরত্নটা কি, এটা মনে রাখার একটা ট্রিক বলছি, আর সেটা হচ্ছে দেখো দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করা। কেন এটা আমি বললাম, কারণ হচ্ছে এই ত্রিরত্ন কি, ত্রিরত্নর মধ্যে 3টে রত্ন নাম দিয়ে দিবে, তার সাথে আরো উল্টোপাল্টা রত্ন নাম দিয়ে দিবে, দিয়ে বলে দিবে কোনগুলো ত্রিরত্ন। 1 নাম্বার কোশ্চেন হতে পারে। ত্রিরত্ন কারা দিয়েছে, এটা হতে পারে। 2 নাম্বার কোশ্চেন জৈনরা দিয়েছে। 3 নাম্বার হচ্ছে
ত্রিরত্ন যে বললাম না, দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করা, এই যে সিকুয়েন্সটা তোমাদের হয়তো মাথায় এখন ঢুকছে না, দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন কি আংবাং দিদি বলছে, কিন্তু এটা এটা বারবার শোনাচ্ছি কারণ শোনার পরে উত্তরটা যখন লাস্টে বলবো তখন তোমাদেরও এটা মাথায় গেঁথে যাবে। আর ত্রিরত্ন থেকে মানে তোমার যদি 99টা এক্সাম হয়, তোমার মানে 88.5টা এক্সামেতে তুমি এইটা পাবে, কোশ্চেনটা ত্রিরত্নকে রিলেটেড একটা কোশ্চেন পাবে। তাহলে এই যে ত্রিরত্নটা হলো 3টে রত্ন সিকুয়েন্সটা পড়ে, এবং 3টে রত্ন আমরা কিন্তু বাংলায় পড়ি, সম্যক দর্শন, সম্যক জ্ঞান। এই সম্যক দর্শন, সম্যক জ্ঞান এটা কিন্তু সংস্কৃত ওয়ার্ড, আমরা বাংলাতেও বলি, বা হ্যাঁ সংস্কৃত ওয়ার্ড। এই সংস্কৃত ওয়ার্ডটার কোন ওয়ার্ডটার বা কোন ইংলিশটা হবে, যেমন দেখা মানে কি ভিউ আসবে, তাহলে দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করা মানে সম্যক দর্শন। দেখে মানে কি সম্যক দর্শন, প্রথমে আমি দেখবো কোনো কিছুকে, দেখে জ্ঞান অর্জন করে, তার মানে হচ্ছে সম্যক দর্শন, সম্যক জ্ঞান, তারপর হচ্ছে সম্যক চরিত্র। ঠিক আছে, প্রথমে আমি কাউকে দেখবো, দেখার পরে তার বিষয়ে আমার একটা নলেজ তৈরি হলো, তারপরে তার চরিত্র নিয়ে আমি কথা বলবো, সে ভালো মন্দ। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মনে রাখবা। এবং দেখার যে ইংলিশ কি, সম্যক দর্শনের ইংলিশ কি, সম্যক জ্ঞানের ইংলিশ কি, সম্যক কি বললাম, জ্ঞান অর্জন করে চরিত্র গঠন, সম্যক চরিত্রের যে ওটার ইংলিশটা কি, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা এটা কিন্তু করে নেবে, কারণ এই ইংলিশ গুলো কি সেটাও কিন্তু কোশ্চেন আছে, নেটে বহুবার কোশ্চেন এসেছে। আর এখানেও আসছে, বুঝতে পারছো, এখন এটা নর্মাল আসছে, যত কোশ্চেন দিন দিন যাবে, কোশ্চেন বারবার এক্সাম হবে, তত কোশ্চেনটা কিন্তু আরো ডিপ লেভেলে, কঠিন লেভেলে যাবে। তাহলে কি হলো ত্রিরত্ন কি, ত্রিরত্ন কখন পড়েছি এবারে দেখো। ত্রিরত্ন জৈনরা কিন্তু আমাদের লিবারেশনের পার্টে বলেছে, এটাও মনে রাখবে। ধরো আমরা কজেশন পড়ছি, কার্যকারণ নীতি পড়ছি, আমরা লিবারেশন পড়ছি, বা সাবস্টেন্স সম্পর্কে পড়ছি, জ্ঞান সম্পর্কে, এপিস্টেমোলজি সম্পর্কে পড়ছি, মেটাফিজিক্স সম্পর্কে, অধিবিদ্যা সম্পর্কে পড়ছি, তখন আমরা পড়বো যে জৈনরা মেটাফিজিক্সে আলোচনা করতে গিয়ে কোন কোন থিওরি বলেছে, তোমার ওরা এপিস্টেমোলজির কথা বলতে গিয়ে কোন কোন থিওরি গুলো বলেছে, এপিস্টেমোলজি গুলোর সাথে কোন থিওরি অ্যাড রয়েছে, বা কোন থিওরিটার নাম হচ্ছে এপিস্টেমোলজির সাথে, এইগুলো কিন্তু আলাদা আলাদা করে আবার মনে রাখবে। তোমরা হয়তো জানো বিষয়টা, কিন্তু ওটা কি এপিস্টেমোলজি হবে না মেটাফিজিক্স হবে, এটা কিন্তু ভুলাতে পারো। তাহলে এখানে একটা এক্সাম্পল তার দিয়ে দিয়েছি যে ত্রিরত্নটা কিসের রিলেটেড, এটা তাহলে কি হলো, কি কজেশন রিলেটেড, এপিস্টেমোলজি রিলেটেড, লিবারেশন রিলেটেড, কি হবে আনসার? লিবারেশন রিলেটেড, ঠিক তো? আমি ঠিক লিখেছি তো? লিবারেশন রিলেটেড। হ্যাঁ ঠিক। তাহলে দ্য কনসেপ্ট অফ ত্রিরত্ন, থ্রি জুয়েলস, ত্রিরত্নকে থ্রি জুয়েলস বলে, ইজ অ্যাসোসিয়েটেড উইথ জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম। বুদ্ধিজমরাও কিন্তু রত্ন কথা বলে, কিন্তু এখানে হচ্ছে স্পেশালি হবে কিন্তু জৈনিজম। হ্যাঁ, এমফেসাইজিং দ্য পাথ অফ টু লিবারেশন। দেখো এখানে বৌদ্ধ আর জৈন কেন বলেছে, দেখবি সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, বৌদ্ধদের অষ্ট অঙ্গ আছে না, ওই অষ্ট অঙ্গর ক্ষেত্রেও কিন্তু ওটা রিলেট, তার জন্য এখানে দিয়েছে। কিন্তু বলতে চাইছে বৌদ্ধরা এবং জৈনরা তাদের লিবারেশন সম্পর্কে বলেছে, কিন্তু এখানে ত্রিরত্ন পার্টিকুলারলি কিন্তু জৈনদের মত, এটা মনে রাখবে। ইন জৈনিজম ইট রেফার্স টু রাইট ফেথ, রাইট নলেজ, রাইট কন্ডাক্ট। মনে থাকবে, দেখে মানে দেখা মানে ফেথ, তাহলে দেখে মানে সম্যক দর্শন মানে কি হবে, রাইট ফেথ, জ্ঞান অর্জন করে মানে হচ্ছে রাইট নলেজ, দেন কি হবে রাইট কন্ডাক্ট, মানে হচ্ছে কন্ডাক্ট মানে চরিত্র। ঠিক আছে, হো জায়গা রাইট কন্ডাক্ট। তাহলে কি হলো, এটা হচ্ছে লিবারেশন সম্পর্কে জৈনদের যে মত, সেটা হচ্ছে জৈনদের লিবারেশন সম্পর্কে আলোচনা করতে গিয়ে ত্রিরত্নের কথা বলেছে। এবং 3টে রত্ন কি, এটাও কিন্তু হয়ে গেল। এটা নেট বলো, শেড বলো, গেট বলো, আর কোনো পিএইচডির এন্ট্রান্স এক্সাম বলো, আর বিপিএসসি টিআরই 1 বলো, আর স্টেট বলো, এই তোমার ত্রিরত্ন থেকে কোশ্চেন পাবে। এটা মাথায় গেঁথে নাও এবং এটা সম্পর্কে বই খুলে একদম ঝেড়ে পড়ে নাও। আমার কাছে নোট আছে, অবশ্য নোটগুলো পেয়ে যাবে। বিশ্বাস করে কন্টিনিউ ক্লাস করো, আর নোটগুলো যেগুলো দিতে থাকবো পড়ো, কোশ্চেন আনসার যেরকম রিভাইজ করাতে থাকবো করো, একদম চোখ বন্ধ করে হয়ে যাবে। জব তো প্রচুর কম্পিটিশন, তাও বলবো অবশ্যই, না হলেও কারো মানে মানে একদম ডিপ্রেশনে চলে যেও না, জানো পড়াশোনা করো। মানে মানুষ 2বার 4বার ফেলিওর হওয়ার পরে হয়, নেট তো গ্যারান্টি দিচ্ছি পাস হয়ে যাবে। আর জবে তো এখানে তো আমার যেটা মনে হয়, 80তে যদি যেরকম ভাবে পড়াবো, যদি ঠিক রীতিমতো বা নিয়ম মাফিক পড়ে যাও, 80টা কোশ্চেনের মধ্যে আমি তো মানে হুবহু তোমাদেরকে 75টার উপরে কোশ্চেন আমি গ্যারান্টি বলে দেবো যে পেয়ে যাবে এখান থেকে। তারপরে তো বাকিগুলোর সাথে তোমাদের জেনারেল নলেজ, ওগুলো তো কম্পিটিশন করতে হবে। থিওরি অফ দ্য ডিপেন্ডেন্ট অরিজিনেশন ইজ,
এটা বলো তো কি ডিপেন্ডেন্ট অরিজিনেশন, এই থিওরিটা কিসের, এটা আমাকে আগে ব্যাখ্যা করো, তারপরে আমি বলবো, তোমাদের মুখে আগে শুনি। থিওরি অফ ডিपेंडेंट ओरिजिनेशन इज गिवन बाय whom? क्या होगा बताइए। বলো, নাই তো নাম ধরে ধরে ডাকবো। এ তোমরা আছো তো ক্লাসে? আমি আউট হয়ে যাইনি তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য? নেট তো আমার না খতম রে। হয়ে গেছে। তোরা সারাতে দাও, কেউ বলতে পারছো না? এটা কিন্তু হাজারো বার কোশ্চেনে এসেছে নেটেতে। তোমরা কে কে নেট সেট পাস করেছো আগে বলো তো আমাকে। দিদি বুদ্ধিজম। বুদ্ধিজম আমি বলিছি, ওটা তো ওখানে মোটা আছে বলে দিচ্ছি দেখে। বলো এই থিওরিটা কি, এটার মধ্যে কি আছে? আমি বলে দেবো, চলো আমি বলে দিচ্ছি। দিদি বলবো? বলো বলো, তোমাদের জন্যই তো ওয়েট করছি। নতুন তথ্য তৈরি মানে উৎপত্তির এটা কখন কখন বলেছে, কি উদ্দেশ্যে বলেছে? চলো ছেড়ে দাও, কারণ এখানে রেকর্ড হচ্ছে তো অনেকটা টাইম চলে যাচ্ছে। পরে যখন তোমরা দুবার রেকর্ডটা দেখবে তখন তোমাদের প্রবলেম হবে। থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন বলতে প্রতীত সবুজ পদবাদের কথা বলছে। দেখো এখানে কিন্তু আমরা বিষয়টা জানি কিন্তু আনসার কিন্তু করতে পারবো না, কোশ্চেন এমসিকিউ যদি সলভ না করি। তোমাদেরকে আমি ভ্যারাইটিস টাইপের কি 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 রকম ভাবে কোশ্চেন আসতে পারে ভ্যারাইটিস টাইপের এমসিকিউ দেবো, সেখানে সলভ করবে, প্রচুর এমসিকিউ সলভ করবে, হয়ে যাবে। The theory of dependent origination is given by Buddhism. এটা বুদ্ধিদের প্রতীত সমুৎপদবাদ থিওরির কথা বলছে। The theory of dependent origination, প্রতীত সমুৎপদবাদ, is fundamental concept in the Buddhism that explains the interconnected nature of all phenomena. মানে প্রত্যেকটা কার্যের কারণ রয়েছে, তাই তো? প্রতীত সমুৎপদবাদে কি বলে, এটা কি বৌদ্ধদের চারটা আর্য সত্য, দ্বিতীয় আর্য সত্য, দ্বিতীয় আর্য সত্য যে থিওরিতে বলেছে যে প্রতীত সমুৎপদবাদ, সেটাই। and process the causes on leading to the arising of suffering. প্রত্যেকটা এটা কখন এসেছিল, এই থিওরিটা কখন বার করেছিল? গৌতম বুদ্ধ যখন দেখলেন যে তার চারপাশে প্রত্যেকটা মানুষ দুঃখ মানে দুঃখের সাথে রয়েছে, দুঃখের সাথে জীবন কাটাচ্ছে, তখন তার কি ফিল হলো যে জগৎটা দুঃখময়, অতএব দুঃখ থেকে কিভাবে মানুষকে মুক্তি পাওয়া যাবে, মুক্তির কথা চিন্তা করতে গিয়ে সে ধ্যান করতে গেল, ধ্যান করতে গিয়ে চারটা আর্য সত্য জ্ঞান লাভ করলো। চারটা আর্য সত্য জ্ঞান লাভ করার পরে সে কি করলো, এইটাই বলছে অ্যারাইজিং অফ সাফারিং লিডিং। যখন ওই যে সাফারিং বলছে দুঃখ কষ্ট সহ্য করছিল, সে দুঃখ কষ্ট থেকে বের করার জন্য বা দুঃখ কষ্টের যে হচ্ছে সেটা কারণটা কি, সেটা কারণটাকে খুঁজে বের করে আমাদেরকে সেই কারণটাকে ভেঙে ফেলতে হবে, কারণটাকে মুছে ফেলতে হবে, তাহলেই আমাদের সুখ আসবে। এই জন্যই তো বৌদ্ধদের বাইরে গেছিল, তাই তো? তোমরা কথা বলো না, একা একা বকতে ভালো লাগে না। তো তাহলে কি হলো, তাহলে বৌদ্ধদের যে প্রতীত সমুৎপদবাদ, সেটাই হলো তোমার দা থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন। মানে প্রত্যেকটা ডিপেন্ডেন্ট অরিজিনেশন বলতে ধরো আমি আমার বাপের উপর ডিপেন্ডেন্ট, তার থেকে আমার কারণ আমার বাপ মা, ঠিক আছে, তোমার কারণ তোমার বাপ মা, তোমার বাপ মায়ের কারণ তার বাপ মা। জগতের প্রত্যেকটা বিষয়ের কারণ রয়েছে, একজন একজনের উপর ডিপেন্ড করছে, এটাই বলতে চাইছে যে ডিপেন্ডেন্ট অরিজিনেশন। ক্লিয়ার হলো? হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন। এবার 5টা কোশ্চেনে 15 মিনিট হয়ে গেল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ গিভেন প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড? এটা বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ গিভেন প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে ঈশ্বরের অস্তিত্বকে প্রুফ করেছে কে? দেখো আমরা যদি এখানে লজিক্যালি যদি ভাবো আনসারটা হয়ে যাবে। আনসারটা গেলে আমার ভুল হয়েছে, আনসারটা তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া উচিত ছিল না, ফাঁকা রাখতে হতো, আমি পরে যদি দিতাম, যাই হোক দিয়ে দিয়েছি, না তোমাদেরকে ধরতে পারতাম। চলো, এটা হচ্ছে বলতে চাইছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে মানে যে প্রমাণ কে দিয়েছে। আচ্ছা গৌতম বুদ্ধ আর মহাবীর কেন হলো না আগে বলো? উদয়ন হলো বলে দিলাম, উত্তর বলে দিয়েছি আমি, কিন্তু এটা হলো না কেন? একটা জিনিস মাথায় রাখবে, কোনটা আনসার হবে আর কোনটা আনসার হবে না। যদি কোনটা হবে না এটাও যদি বুঝতে পারো কোনটা আনসার হবে, এটাও কিন্তু অটোমেটিক করে এরা দিতে হচ্ছে পারো। নাস্তিক, এরা হচ্ছে নাস্তিক, তাই এরা হচ্ছে না মহাবীর নাস্তিক, ঈশ্বরের। হ্যাঁ, গৌতম বুদ্ধ জৈন নাস্তিক। দর্শন আর বৌদ্ধ দর্শন। আচ্ছা গৌতম কে? গৌতম বুদ্ধ
গৌতম বুদ্ধ গৌতমা তো- আচ্ছা, তাহলে এরা নাস্তিক, তার জন্য ঈশ্বরকে মানছে না, তাই তো? হুম। এদের দেখো, গৌতম বুদ্ধ কিন্তু ঈশ্বরের ওরকম করে ব্যাখ্যা দেয়নি। যারা গৌতম বুদ্ধকে মানে তারা বলছে গৌতম বুদ্ধ আমার ঈশ্বর, কিন্তু গৌতম বুদ্ধ কি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে? করেনি। মহাবীরও নিজেকে ঈশ্বর বলে দাবি করেনি, কিন্তু ওকে যারা অনুসরণ করে তারা কিন্তু ওকে গড বলছে, বা ওকে বলতে এখানে গৌতম বুদ্ধ, মহাবীর বা মুনি ঋষি যাদের তাদেরকে বলছে, কিন্তু এরা কিন্তু আলাদা করে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে বিরাট কিছু ব্যাখ্যা দেয়নি। কিন্তু উদয়ন নির্দিষ্টভাবে ব্যাখ্যা দিয়েছে, এটা জেনে নাও। এখন এইবারে কোশ্চেন এলো যে কে দিয়েছে, কিন্তু পরের বারে কোশ্চেন আসতে পারে উদয়ন তার কোন বুকেতে বলেছে যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করেছে, উদয়ন তার কোন বুকে, এটা আসতে পারে তো কোশ্চেনে। তার জন্য আনসারটা লিখে দিয়েছি, উদয়ন এ philosopher of the Nyaya school is known for his arguments proving the existence of God, particularly in his work ন্যায় কুসুমাঞ্জলি। তাহলে উদয়নের বুকের নাম একটা জানা গেল। এখানে দেখো, একটা কোশ্চেন আমি ব্যাখ্যা করছি, কিন্তু সাথে 3-4টা করে কোশ্চেন চলে আসছে। এক হচ্ছে উদয়নের একটা বুকের নাম জানতে পারলে ন্যায় কুসুমাঞ্জলি, ন্যায় কুসুমাঞ্জলিতে কি করেছে, সে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ব্যাখ্যা করেছে। তার সাথে এটাও জানতে পারলে যে মহাবীর এবং গৌতম ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তেমন ভাবে কোনো তত্ত্ব বা থিওরি তারা দেয়নি। 4টা-5টা কোশ্চেন রিলেট হয়ে গেল। এইভাবে পড়তে হবে, এইভাবে যখন পড়তে শিখবে তখন যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে ইজিলি। নিজেকে একদম 100% রেডি করে রাখো, ওয়েস্ট বেঙ্গলে যে কোনো মুহূর্তে এসএসসি কিন্তু আসবে। এখন এটাই পড়ো, মেন পড়া হচ্ছে দেখো বলি, প্রত্যেকটা সিলেবাসে কিন্তু 70 থেকে 80% কমন সিলেবাস। নেট বলো, সেট বলো, গেট বলো, এসএসসি বলো, বিহার, যেখানেই বলো, মেন সিলেবাস তো একই, তার সাথে আদার্স কিছু আছে। তাহলে এই 80% পোর্শনটা, আমার মতে 80%টা স্ট্রং রাখো, যেটা আমার ছিল, আমি করেছিলাম নেটের জন্য তো, আর সাথে রানিংও ছিলাম পড়াশোনা, ঠিক আছে। 80% যখন স্ট্রং থাকবে তখন যে কোনো এক্সামে ওই 20%টা না, এক্সামের আগে যেটুকু টাইম পাবে ওইটুকু কাজে লাগাবে। আমি যেমন করেছিলাম, এখানে যখন নোটিফিকেশনটা আসে, আমি সাবজেক্টের জন্য কিন্তু কোনো টাইমও দিইনি, সাবজেক্টের জন্য আলাদা করে পড়িনি। আমি যেটুকু টাইম পড়েছি সেটা জেনারেল স্টাডিজ এর জন্য পড়েছি, যেমন ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি, হিন্দি, অঙ্ক, ওইগুলোতে টাইম দিয়েছিলাম। এরপরে দেখো, অ্যাকর্ডিং টু বৈশেষিক সমবায়, নেক্সট কোশ্চেন কিন্তু, অ্যাকর্ডিং টু বৈশেষিক সমবায় কি? এটা সমবায় কি? অ্যাটম, এফেক্ট, কজ, না অল অফ দ্য অ্যাবাভ? আনসার কি হবে? কজ, তাই তো? ঠিক করেছি না ভুল করেছি? কথা বলে না প্রিয়া। ঠিক আছে, ওই কারণ। হ্যাঁ, কজ হবে, কারণ এটা সমবায়িক কারণ, অসমবায়িক কারণ, এরকম করে অনেকগুলো কারণ ছিল না? তোমাদের কাজ হলো, হোমওয়ার্ক হলো, এই বৈশেষিক মতে যে কারণ করে কথা বলেছে, বৈশেষিক কত রকমের কারণ বলেছে, এবং তার একটা করে উদাহরণ ফটাফট নোটবুকে অ্যাড করে নেবে। 3 প্রকার কারণ কথা বলেছিলাম। অ্যাড করে নেবে। এখানে দেখো, এখানে আমি লিখে দিয়েছি, ইন বৈশেষিক ফিলসফি সমবায় ইজ ওয়ান অফ দা 6 ক্যাটেগরিজ। তাহলে 6টা যে পদার্থ ছিল না, বা 6টা ক্যাটেগরিজ এর কথা বলেছিল বৈশেষিকরা, সেইগুলোর মধ্যে হচ্ছে একটা হলো সমবায়। এটা পরিষ্কার। তাহলে এখানে কতগুলো কোশ্চেন হলো? বৈশেষিক মতে হচ্ছে মোট পদার্থ 7টা, একটা হচ্ছে ভাব পদার্থ আর অভাব পদার্থ। ভাব পদার্থ হচ্ছে তোমার 6টা, 6 ক্যাটেগরিজ বা 6 পদার্থ। এই দুটো ওয়ার্ডই কিন্তু মনে রাখবে, কোনো সময় ক্যাটেগরিজ কোশ্চেনটা চলে আসবে ওয়ার্ডটা দিয়ে, কোনো সময় পদার্থ দিয়ে আসতে পারে। তাদের মধ্যে একটা হলো সমবায়। তাহলে 7টা পদার্থ কি সেটা বলে দিচ্ছি, দ্রব্য, গুণ, কর্ম, সমবায়, বিশেষ আর অভাব। এখানে হচ্ছে ডিনোটস দ্য ইনহারেন্ট কজ অর রিলেশন, পার্টিকুলারলি দ্য ইনসেপারেবল রিলেশনশিপ বিটুইন সাবস্টেন্স অ্যান্ড দেয়ার অ্যাট্রিবিউটস। তাহলে এই যে গুণ, দ্রব্যের সাথে তার যে গুণটা, সেটা সমবায় সম্বন্ধে থাকে, তাই তো? ধরো একটা পদার্থ, এই পদার্থের সাথে যদি রংটা, সেটা সমবায় সম্বন্ধে থাকে। ধরো সুতোর সাথে যে কাপড়টা, সেটা সমবায় সম্বন্ধে থাকে। তাহলে এই যে সাবস্টেন্স মানে দ্রব্যের সাথে যে গুণগুলো, দ্রব্যের যে গুণগুলো, ঠিক আছে, সেই গুণগুলো সমবায় সম্পর্কে থাকে। এখানে কিন্তু 5-6টা কোশ্চেন হয়ে গেল। মনে রাখবে এই পোর্শনটা কিন্তু নেটের জন্য, যারা নেটে জিআরএফ এর জন্য খাটছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কথা বলি, জব অবশ্যই খেটে খুঁটে দাও, কম্পিটিশন এটা। এই সবসময় একটা দুসরা পথ বেছে রাখবে, যদি হলো হলো, না হলো না হলো। আমি আমার জন্য বলছি, এখানে যখন আমি বিপিএসসি দিচ্ছি, যদি ভেবেছিলাম যদি হ্যাঁ আমার তরফ থেকে চেষ্টা করে আমি পুরোটা দিচ্ছি, যদি জব হলো ভালো, না হলে কিন্তু আমার জিআরএফ আছে, জিআরএফ এ 55,000 করে আমাকে মিলবে, এসআরএফ হয়ে গেছে আমার ওটা এখন। ঠিক সেরকম তোমাদের প্রত্যেককে বলবো, মানে যে কোনো শুধু একটার উপর ডিপেন্ড করে থেকো না, তখন কিন্তু জীবনে হতাশা আসবে। তার জন্য তোমার প্রাণপণ দিয়ে, সর্বোচ্চ দিয়ে, টাইম দিয়ে, ইচ্ছা দিয়ে, কষ্ট দিয়ে মানে কাজটা করো।
কাজটা করার পরে হলে ভালো, না হলে দুবার একটা দুসরা পদ্ধতি খুলে রাখো, সেটা হচ্ছে তোমাদের জন্য যেটা ওপেন ইজিলি পারবে, সেটা হচ্ছে জিআরএফ এর জন্য এক্সাম দিতে পারবে। জিআরএফ পেয়ে গেলে ঢুকে যাবে। এখন জিআরএফ এর টাকা অনেক হয়ে গেছে, 47,000 55,000 হয়ে গেছে। জিআরএফ হচ্ছে 47, 55 হচ্ছে এসআরএফ হয়ে যাবে। তাহলে ওখানে একটা দুসরা পথ খোলা রয়েছে, মানে খেতে পারবে। নাহলে দেখো এই স্কুলের চাকরি তো মমদাদির উপর নির্ভর করছে, এখানে টিআরই 1 আজকে বার করছে, কালকে নাও বার করতে পারে। অতএব তোমাদের হাতে এখন ওপেন খোলা রয়েছে, 6 মাস অন্তর অন্তর তুমি নিজেকে জাজ করতে পারবে, সেটা হচ্ছে নেটের জিআরএফ। অতএব পড়ে যাও, আর হলে ভালো, না হলে জিআরএফ এ ট্রান্সফার করে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু দ্য শঙ্করাচার্য দ্য ওয়ার্ল্ড ইজ, তাহলে শঙ্করাচার্যের মধ্যে কি একটাই হচ্ছে বাস্তব, রিয়েল, সেটা কি ব্রহ্ম। ব্রহ্মই হলো সত্য, জগৎ হলো মিথ্যা, এ কথাটা বলেছে না? তাহলে জগৎ হবে আনরিয়েল। তাহলে এটা আনসার কি হয়ে গেল? আনরিয়েল। শঙ্করাচার্য দ্য প্রোপোনেন্ট অফ অদ্বৈত বেদান্ত টট দ্যাট দ্য ওয়ার্ল্ড মায়া ইজ আলটিমেটলি আনরিয়েল বা মিথ্যা। তাহলে একটা জিনিস দেখো, ওয়ার্ল্ড কে মায়া বলেছে, ওয়ার্ল্ড কে আনরিয়েল বলেছে, ওয়ার্ল্ড কে মিথ্যা বলেছে, অনলি ব্রহ্মকে সত্য বলেছে, অনলি ব্রহ্মকে আলটিমেট বলেছে, আলটিমেট রিয়েলিটি বলেছে, আলটিমেট রিয়েল বলেছে। বোঝা গেল? তোমাদের একটা কথা বলি, আনসার গুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি না, খুব মনে হচ্ছে ঠিক আছে প্রচুর সহজ পারবো, কিন্তু এক্সাম হলে যখন যাবে না এইগুলোই ভুল করবে, এগুলোই কম্পিটিশন আসবে, এগুলোই ভুল করবে। তোমাদেরকে এক দুটো কোশ্চেন আমি একটা কোশ্চেন সামনে রাখলাম না, উত্তর করতে পারলে না, ঠিক সেরকম হয়তো মনে হবে যেগুলো নর্মাল বিষয়, কিন্তু নর্মাল বলে আলগা ভেবে ছেড়ে দিও না, রিভিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো, বিবেকানন্দ বিলিভস ইন, বিবেকানন্দ কি অদ্বৈত বেদান্ত, বিশিষ্ট অদ্বৈত বেদান্ত, না প্র্যাকটিক্যাল বেদান্ত, না অল অফ দ্য অ্যাবভ? আচ্ছা, এটা কোশ্চেন আমি ভুল করে এক দুটো ভুল করেছি তোমাদেরকে দেখাবার জন্য, এটা বলো তো আনসারটা আমি ঠিক করেছি না ভুল করেছি, এবং ঠিক করলে কেন করেছি, ভুল করলে কেন করেছি, কি ভুল এটা বলো। প্রসেনজিৎ আর কি পরীক্ষিত, কে কে আছো সব নাম ধরবো এবারে, কথা বলছো না কেন? এটা ডি হওয়ার সম্ভাবনা আছে। দিদি এটা এ এ হতে পারে। বাকিরা সবাই এক এক করে বলো। ডি হওয়ার সম্ভাবনা। বাকি হ্যাঁ হবে মনে হচ্ছে। আর কেউ? সবাই বললে? বাকি আর কেউ? ফাল্গুনি, আনসার মি। ফাল্গুনি আনসার দাও। আমি পারবো না এটা। তোমাদের সব কটাকে পিঠে মার পড়বে। দেখো একটা কথা বলি, আমি যখনই তোমাদেরকে ভাবছি যে কোশ্চেন থামিয়ে জিজ্ঞাসা করে উত্তর আমি বলবো না, মানে ভটকে যাচ্ছে না, আনসার হচ্ছে না, এটা স্বাভাবিক, এটাই হচ্ছে এক্সাম, এক্সামে এটাই হয়। আর এটা দেখো নর্মাল মাইন্ডে রয়েছে, আর এক্সাম হলে কিন্তু তোমরা আরো টেনশনে থাকবে, অতএব আরো টেনশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। যে মানে ঝুড়ি ঝুড়ি করে এক্সাম করো, তোমার প্র্যাকটিস করো কোশ্চেন। তোমরা বিশ্বাস করবে নাকি আমি জানি না, আমি একদিনে 1000 এমসিকিউ সলভ করেছি, এরকমের দিন হয়েছে। মানে প্রথমে কিন্তু 100 করতাম, তারপরে 200, 400, 500 করে দিনে দিনে করতাম। এমন গেছে নেটের আগে যেবারে আমার জিআরএফ হয়েছে ওইবারেতে আমি দিনে 1000 এমসিকিউ সলভ করেছি। অতএব এমসিকিউ সলভ করতে হবে, মানে কোশ্চেনটা যেন এরকম হয়, তখনই তুমি যে কোনো পরীক্ষায় পাস করে বেরিয়ে যেতে পারবে, যখন হবে এই কোশ্চেনটা আমি পড়েছি। এই ফিলিংসটা যতদিন না আসছে ততদিন কিছু হবে না, ওই ফিলিংসটা আসা পর্যন্ত তোমাকে করতে হবে। তোমরা কিন্তু অনেক কম, মানে প্রিপারেশন তোমাদের অনেক দরকার, এখন অনেক কম প্রিপারেশনে রয়েছে। এটা কিন্তু প্রচুর কঠিন না, শুধু একটাই কি সিলেবাসটা অনেক বড়, তোমাদেরকে পড়তে হবে, মনে রাখতে হবে, আর এটা হচ্ছে বারবার রিভিশন করতে হবে। এটা হচ্ছে বিবেকানন্দ বিলিভ ইন, এটা কিন্তু আমরা ভুল করব। দেখো অদ্বৈত বেদান্ত যদি বলি, বেদান্তের সাথে কিন্তু বিবেকানন্দের মিল আছে, তাই তো? তোমরা কিন্তু মানে তোমাদের যে চিন্তাটা ভুল না, কিন্তু বিশিষ্টাদ্বৈত কিন্তু একদম যাবে না, এটা তোমাদের ভাবা উচিত নয়। তোমরা হয়তো ভেবেছো প্র্যাকটিক্যাল বেদান্ত, আচ্ছা বিবেকানন্দ থেকে প্র্যাকটিক্যাল বেদান্ত যায় কি যায় না? যাই, বিবেকানন্দের সাথে প্র্যাকটিক্যাল এটা তো যাই। আরে ভুল যে করে সেই শিখে, আনসার করো ফটাফট বলো, যায় কি যায় না? হ্যাঁ যায়। এটা অন্তত জীবনে ভুল করবে না আর। যাই, তাহলে দেখো এখানে কোশ্চেনটা কিন্তু এই মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ হওয়ার কিন্তু 50% চান্স আছে, তাই তো? 50% কিন্তু হওয়ার চান্স আছে, কিন্তু এখানে আনসারটা ওটা হবে না।
তুমি হয়তো যদি চ্যালেঞ্জও করো তুমি জিততে পারবে না। যেখানে আনসার 100% হওয়ার সম্ভাবনা আছে সেখানে তুমি সেটা করবে। এটা হতে পারে যে এটা 70% হওয়ার সম্ভাবনা আছে, এটা 50% হওয়ার সম্ভাবনা আছে, আর এটা 100% হওয়ার সম্ভাবনা আছে। তোমাকে আনসারটা করতে হবে 100%-এরটা। দেখো অদ্বৈত বেদান্তের সাথে ওর কিছুটা মানে বেদান্তের সাথে কিছুটা মিল আছে, তার অনলি বেদান্তের সাথে মিল আছে, কিন্তু প্র্যাকটিক্যাল মানে স্পেশালি আমি অদ্বৈত বেদান্ত স্পেশালি বিশিষ্ট দ্বৈত বেদান্ত বলতে পারবো না। সে কিন্তু প্র্যাকটিক্যাল বেদান্ত, তার যে বিবেকানন্দের যে বেদান্তটা তার নাম দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল বেদান্ত। এটা অন্তত মানে হাজারো বার নেটেতে ওয়েস্ট বেঙ্গল সেটে, আসামের সেটে, মানে স্লেট যেটাতে হয়, এটা কিন্তু কোশ্চেনটা এসেছে। তাহলে বিবেকানন্দ বিশ্বাস কোথায় করে? প্র্যাকটিক্যাল বেদান্তে করে। ঠিক আছে, আনসার সি হবে প্র্যাকটিক্যাল বেদান্ত। দেখো স্বামী বিবেকানন্দ emphasized practical Vedanta, advocating the application of Vedantic principles to everyday life and the upliftment of society. এই বিবেকানন্দর যে ইন্ডিয়ান কন্টেম্পোরারি ফিলসফার বিবেকানন্দ, তার যে সিলেবাস রয়েছে, তার সিলেবাসের মধ্যে একটা হচ্ছে 100% কমন টপিক, যেটা বারবার নেটে সেটে গেটে যে কোনো কোশ্চেনে আসে। এই টিআরিতে 1-এও এসেছিল, 2-এও এসেছে, 3-তেও এসেছে। এটা হলো প্র্যাকটিক্যাল বেদান্ত বিবেকানন্দের 100% এই জায়গা থেকে কোশ্চেন আসে। আমি যে জায়গাগুলো পড়াতে বলে দেবো, তোমরা পারলে খাতাতে পারলে লিখেও নিতে পারো, আর না লিখলেও কোনো প্রবলেম নয়। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করাবো, প্রচুর ক্লাস করাবো না, কিন্তু ওই যেগুলো করাবো তার মধ্যে থেকে প্রত্যেকটা ক্লাসে থেকে মোটামুটি রিলেট কোশ্চেন পাবে। তাহলে এই প্র্যাকটিক্যাল বেদান্ত হয়ে গেল। এর নেক্সট কোশ্চেন, হু হ্যাজ গিভেন দ্য থিওরি অফ সৎ কার্যবাদ? সৎ কার্যবাদ কি, অসৎ কার্যবাদ কি, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। মানে 100% এখান থেকে কিন্তু কোশ্চেন নেয়। তাহলে সৎ কার্যবাদ অসৎ কার্যবাদ কি, সৎ কার্যবাদ কারা স্বীকার করেছে, অসৎ কার্যবাদ কারা স্বীকার করেছে, সৎ কার্যবাদ থিওরিটার ভিতরে কি কথাটা বলতে চায়, সৎ কার্যবাদ বলতে কি, অসৎ কার্যবাদ বলতে কি বোঝায়, সেটাও কিন্তু ডিটেলসে তোমাদেরকে নলেজ রাখতে হবে। এটা সৎ কার্যবাদ হচ্ছে সাংখ্যদের। কেন, দেখো আমি এখানে এক্সপ্লেনেশন এটা কিন্তু ছোট করে দিয়েছি, তোমাদেরকে ডিটেলসে একদম পড়তে হবে। আর ডিটেলসে জ্ঞান অর্জন করার জন্য আমার লম্বা 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস আছে। তোমাদের হয়তো ভাবতে পারো যে আমি তোমাদেরকে লাইভ অল টাইম ক্লাস করছি না, ক্লাসের লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি, দিদি ক্লাস নিচ্ছে না, কিন্তু ক্লাসের লিঙ্ক এগুলো কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস রয়েছে। একটা দার্শনিক যেটা 10 দিন 15 দিন ক্লাস করলে হয়, 15 দিন ক্লাস করার পরে একদিনে যেটা হবে 1 ঘন্টার ক্লাসে কিন্তু ওটা রিভিশন আকারে কিন্তু এই ক্লাসগুলো করা আছে। আমি 15টা ক্লাস করিয়েছি, যেগুলো আমি প্রথমে রেকর্ড করতাম না। ক্লাসগুলো করার পরে লাস্টে যখন ওদেরকে রিভিশনের জন্য গোটাটা দিয়েছি, ওই রিভিশন গুলো 1 ঘন্টায় গোটা দার্শনিককে লকের পুরো দর্শনটা একটা ইয়েতে রয়েছে, ভিডিওতে। ডেকার্তের একটা দর্শন পুরো ডেকার্তে যত রয়েছে থিওরি গুলো ততগুলো একটা ভিডিওতে রয়েছে। অতএব ওগুলো হালকা ভাবে নিও না, ভালো করে পড়বে। আর ভিডিওগুলো দেখার পরে কোশ্চেনটা দেখবে, প্রত্যেকটা কোশ্চেন তুমি আমার ভিডিও থেকে পিডিএফ থেকে পেয়ে যাবে। এরপরে দেখো সাংখ্যটা কি, দ্য থিওরি অফ সৎকার্যবাদ হুইচ posits that the effect pre-exists in the cause is a central tenet of the Sankhya school of Indian philosophy. এটা তো ইন্ডিয়ান ফিলোসফি হচ্ছে তোমার সাংখ্য স্কুল, যেটা সাংখ্য দর্শন স্কুল বলছে, দর্শন সাংখ্য স্কুল হলো তোমার ইন্ডিয়ান ফিলোসফির। এটা কি বলছে, প্রি এক্সিস্ট অফ দ্য কজ। সৎ কার্যবাদ মানে কি বলছে, প্রত্যেকটা কার্য উৎপন্ন হওয়ার আগে কারণের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে ওটা, ঠিক আছে, সেটা হচ্ছে সৎ কার্যবাদ। সাংখ্যরা বলে সৎ কার্যবাদী। আর অসৎ কার্যবাদ হচ্ছে ন্যায় বৈশেষিক দর্শন। এক্ষুনি নোট ডাউন করে নাও খাতায়, অসৎ কার্যবাদী হচ্ছে ন্যায় বৈশেষিক দর্শন। দেখো আমি তোমাকে যে পিডিএফটা দেবো তো তোমরা প্রিন্ট করবে তো, ওই সৎ কার্যবাদ লিখলে তো, সৎ কার্যবাদ হচ্ছে তোমার জৈন, তার সাইডটাতে লিখে রাখবে। পিডিএফ এ একদম হিজিবিজি হোক, এটা বলো না যে পিডিএফটা আমার খারাপ হয়ে যাবে, একদম না, খারাপ হতে দাও, ছিঁড়ে যাক, ভেঙে যাক। যখন তুমি প্রফেসর, যখন তুমি মাস্টার হয়ে যাবে, তখন কত কাগজ আবার নিজে বানিয়ে নেবে। অতএব এর 5টাতেই লিখে দেবে যে ন্যায় দর্শন হলো অসৎ কার্যবাদ। আমার পড়া কাগজগুলো তোমাদেরকে দেখাবো, দেখে তো আলু ছেঁড়া হয়ে গেছে, ওরকম হতে দিবে। তাহলে সৎ কার্যবাদ হচ্ছে সাংখ্যরা, তাদের মধ্যে কি কার্যটা কারণের মধ্যে আগে থেকেই থাকে, সেটা হচ্ছে সৎ কার্যবাদ। অসৎ কার্যবাদীরা বলবে না, কার্যটা কারণের মধ্যে আগে থেকে থাকে না, ওটা নতুন সৃষ্টি, নতুন আরম্ভবাদও বলে থাকে অসৎ কার্যবাদীদেরকে। ঠিক আছে, তাহলে এটা দ্বিতীয়বার কোশ্চেন চলে আসতে পারে, তোমরা 4 এক্সাম দেবে যখন, যে অসৎ কার্যবাদী কারা, ন্যায় বৈশেষিকরা। অসৎ কার্যবাদীদের মূল বক্তব্য কি না, কার্যটা কারণের মধ্যে আগে থেকে থাকে না, ওটা একটা নতুন সৃষ্টি, নতুন আরম্ভ, তার জন্য তাদের মতবাদকে আরম্ভবাদ বলে।
এরপরে চলো, অ্যাকর্ডিং টু রামানুজ হুইচ কাইন্ড অফ ডিফারেন্সেস ইজ অ্যাকসেপ্টেড বিটুইন ব্রহ্ম অ্যান্ড সোল। মানে হচ্ছে রামানুজের মতে বলছে ডিফারেন্স তিন রকম, অনেক রকমের ডিফারেন্স বললাম না, যে এই স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ, স্বগত ভেদ, তিন রকমের ভেদের কথা কে বলেছিল বলতো? তিন জাতীয় ভেদ কে স্বীকার করেছিল? হচ্ছে না, দেখছো নর্মাল বিষয়গুলো কিন্তু আনসার দিতে পারছো না, এগুলো পড়ে নেবে। এই যে ভেদ, এখানে মানুষ এখানে তোমার এই যে ব্রহ্ম এবং সোল, এই ব্রহ্মের সঙ্গে সোলের যে কোন প্রকারের ডিফারেন্স হবে, এটা হচ্ছে স্বগত। দেখো কেন বলছে, ওই যে রামানুজ দ্য প্রোপোনেন্ট অফ দ্য বিশিষ্টাদ্বৈত বেদান্ত অ্যাকসেপ্ট স্বগত ভেদ, সে শুধুমাত্র একটা ভেদই স্বীকার করেছে। দ্য ইন্ট্রেনসিক ডিফারেন্সেস বিটুইন ব্রহ্ম ডিস্টিংগুইশিং বিটুইন ইটস ভেরিয়াস অ্যাট্রিবিউটস অ্যান্ড সোল, মানে সোল আর ব্রহ্ম এক, এটা কিন্তু স্বগত ভেদে বলেছে। মানে স্বগত ভেদ মানে কি, মানে আমার স্বগত ভেদ বলতে আমার হাতের সাথে আমার মুখের ভেদ, মানে আমার সাথে আমার ভিতরে আমার সাথে আমার যে ভেদটা, তাহলে ঈশ্বর যে সোল, অ্যাকচুয়ালি সোলটা কিন্তু ঈশ্বরেরই অংশ, তার জন্য বলতে চাইছে এটা হচ্ছে স্বগত ভেদ। আচ্ছা, এখনো আর বাকিগুলো কিন্তু এখন করাতে পারবো না, আজকে 10টা ক্লাস হয়েছে, তো ক্লাসটা প্রচুর লম্বা হয়ে যাবে, পরে তোমরা বোরিং হবে। যতটুকু পড়েছো অ্যাক্টিভলি পড়ো। 10টা কোশ্চেন পড়িয়েছি, কিন্তু মাথায় রাখবে এখানে 50 থেকে 60টা কোশ্চেন তোমাদেরকে কিন্তু এক্সট্রা পড়ানো হয়ে গেছে, যেটা এর সাথে রিলেট। এখানে ক্লাসটা থামিয়ে দিলাম, এখানে বাকিগুলো রয়েছে, পরে আবার ধীরে ধীরে করাবো, একদিনে একসঙ্গে নিতে পারবে না। যতটা করাবো ততটা থেকে যেন কোশ্চেন যদি পড়ে পরীক্ষায়, একটা কোশ্চেনে যাতে ভুল না হয়। তোমাদের কোনো কিছু ডাউট থাকলে এবারে বলো। আমি যেগুলো পড়ালাম এগুলো কিন্তু তোমার বিপিএসসি আনসার দেয়নি, আনসারগুলো আমার দেওয়া। তোমাদের কোনো আনসার সম্পর্কে যদি বিরোধিতা আসে, ক্রিটিক করতে পারো, এটা দর্শনের হচ্ছে মূল ধর্ম, ক্রিটিসিজম করা। তবে হ্যাঁ, আমি যে আনসারগুলো দিয়েছি কিছু কিছু হতে পারে বিপিএসসি আনসার অন্য দিয়েছে, সেখানে যেগুলো চ্যালেঞ্জ করার চ্যালেঞ্জ হবে। এবার আমি যে 100% যে রাইট হবো নাও হতে পারে, এক দুটো হয়তো ভুল হতে পারে, আমারও, মানুষ মাত্রই ভুল হয়। তবে আশা করি এখানের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানে থামিয়ে দিলাম। তোমাদের কিছু বলার থাকলে বলো, কোনো কিছু ডাউট, কোনো কিছু জানার কিছু? নাই, কারো কিছু নেই? দিদি তাহলে দুটো ভার্সনেই এক্সাম হবে না? হ্যাঁ, হিন্দি আর ইংলিশ দুটোই থাকবে। আর তোমাদের বেঙ্গলির জন্য, যারা বেঙ্গলিতে পড়ছো তাদের জন্য ইংলিশে পড়াবো, যারা হিন্দি ভার্সনে পড়বে অনেকদিন যোগাযোগ করছে আমার সাথে, তো হিন্দি ভার্সনের জন্য ইংলিশ এবং হিন্দি দুটোই রাখবো। স্পেশালি হিন্দিটাতে পড়াবো, আর আবার হিন্দিতে একটু বেশি ইয়ে করে, এরা আবার ইংলিশ প্রচুর কাঁচা। আমাদের তো বাংলার মানুষরা অনেক ইংরাজি জানে, এরা ইংরাজিতে প্রচুর কাঁচা। ঠিক আছে, ক্লাসটা এখানে বন্ধ করে দিলাম। ভালো করে পড়াশোনা করো, রীতিমতো রুটিন করে পড়াশোনা করো। আর 25 তারিখে কিন্তু গুগল মিটে, এই গুগল মিটে বলছি, গুগল যে ফর্ম হয় না অনলাইন এক্সাম, ওইভাবে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের কিন্তু অনলাইন এক্সাম দিতে হবে। ইউনিট 2 ওয়েস্টার্ন ফিলসফির উপরে, তোমরা কিন্তু নিজেরা তৈরি হও। ক্লাস নোটস কিন্তু আমি দিয়ে 25 দিয়েছি। তারিখ বলতে কালকেই? কালকে কি 25 তারিখ? ও, তোমরা কি পারবে না বলছো? টাইম নেবে একটু? একটু চাপ কমানি তো। ঠিক আছে, ছোট করে নেবো, 10টা কোশ্চেন নেবো, 10 থেকে 15টা কোশ্চেন দেবো। করো, ভুল হোক না, ভুল হলেও সেই ভুলগুলো যত করবে তত পরের বারে আর সেই ভুলটা হবে না।